যেহেতু বাংলাদেশে এখন সংস্কারের প্রসঙ্গ আসছে, আমরা যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট, আমাদের কাছে শিক্ষা সংস্কার ইস্যুটা অত্যন্ত প্রাসঙ্গিক হিসেবে এই বিষয়টা আমরা এখানে তুলে ধরতে চাই। পৃথিবীর আবহমান সময় জুড়ে জাতি গঠনের প্রধান উপাদান ছিল জাতীয় বিশ্বাস, আত্মপরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্য, এবং এই সকল উপাদান গঠনে মূল ভূমিকা রেখেছে জ্ঞান ও শিক্ষা। শিক্ষাই মূলত একটি জাতির জাতীয় পরিচয়, মতাদর্শ এবং জাতীয় লক্ষ্যকে লালন করে। জাতির মেরুদণ্ড গঠনে শিক্ষা খাতই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য শিক্ষা খাতই অগ্রাধিকার পাওয়ার যোগ্য, কিন্তু স্বাধীন দেশটিতে এই খাতে সরকার থেকে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বরাদ্দ বা বেসরকারি বিনিয়োগ ও সেবা বান্ধব না হয়ে বাণিজ্য বান্ধব বেশি হয়েছে। দক্ষতার উন্নয়ন ও গবেষণামুখী না হয়ে অর্থনৈতিক সুবিধাভোগী, দুর্নীতিবাজ ও রাজনৈতিক ক্ষমতামুখী দুর্বৃত্তের আড়ালেই এই শিক্ষাঙ্গন সহ শিক্ষা খাতটা বিভিন্নভাবে বিপর্যস্ত হয়েছে। অন্যদিকে মেধাবীরা উপযুক্ত কর্মক্ষেত্রে না পাওয়ায় বেড়েছে মেধা পাচার, আর কর্মসংস্থানের অভাবে বেড়েছে শিক্ষিত বেকারত্ব। এমত অবস্থায় ক্ষতিগ্রস্ত ও দুর্নীতি বিপর্যস্ত শিক্ষাখাতকে অবহেলিত অবস্থা থেকে উত্তরণই হোক মেধাবী জাতি গঠনের প্রথম পদক্ষেপ। আমাদের দেশের প্রভাবশালী যে সেকুলার চরিত্রের কারণে বাংলাদেশের জনগণ কখনোই ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে বুঝতে এবং অনুশীলন করতে পারেনি। ফলস্বরূপ দেশটি অনেক ঐতিহ্যবাহী রীতিনীতি, স্থানীয় রীতিনীতি এবং নৈতিক মূল্যবোধ হারিয়ে বস্তুবাদ, সহিংসতা, অসহিষ্ণুতা, দুর্নীতি এবং অন্যান্য নৈতিক অবক্ষয়ে জর্জরিত। তাই বিশেষ করে দেশকে বাঁচাতে এবং সাধারণভাবে এই যে মুসলিম আত্মসম্মান বা আত্মপরিচয় সম্পন্ন জাতি হিসেবে নিজেকে উন্নীত করার লক্ষ্যে একটি সুষম ও সমন্বিত ব্যক্তিত্বের প্রয়োজন, যা শিক্ষা ব্যবস্থার সংস্কারের মধ্য দিয়ে সম্ভব। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণবিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং 8 আগস্ট শান্তিতে নোবেলজয়ী বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ডক্টর ইউনূস সরকারের কাছে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এবং বিশ্ববিদ্যালয়গুলিকে সত্যিকারের জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা। ভূমিকার এ অংশের পরে আমি বিশেষ করে স্মরণ করতে চাই এই গত 5 আগস্টের মহান যে বিপ্লব, সেই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন, যারা আহত হয়েছেন এবং বিশেষ করে যারা এখনও নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, সে সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদেরকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করছি এবং যারা শাহাদাত বরণ করছেন তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আমার আলোচনার শুরুতে আমি এখানে কয়েকটা ভাগে আলোচনাটা করতে চাই। প্রথমত, পাশ্চাত্য যে শিক্ষা ব্যবস্থাটা, যেটা এখন আমরা ইউরোসেন্ট্রিক এডুকেশন সিস্টেম, যেটা এখন বাংলাদেশে বা শুধু বাংলাদেশে না গ্লোবালি লিড করছে, এই ইউরোসেন্ট্রিক যে শিক্ষা ব্যবস্থা, এটার একটা ক্রমবিকাশ। এরপর আমি ইসলামী শিক্ষার ক্রমবিকাশটা বলবো, এরপরে এটার মধ্যে কিছু ডিফারেন্স এবং জিনিসগুলি আনবো, এবং এরপরে আমাদের পরের প্রসঙ্গটা আরও পরে বলি। এরপরে আমি মূল টাইটেলগুলো বলে দিচ্ছি। এরপরে আমরা ধর্মীয় এবং নৈতিক শিক্ষা প্রসারে আমাদের যে লোকাল কমিটমেন্ট বা ন্যাশনাল কমিটমেন্ট অথবা ইন্টারন্যাশনাল যে কমিটমেন্ট বা গাইডেন্স আছে সেগুলি একটু বলবো। এরপরে ফাইনালি আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা অথবা নৈতিক শিক্ষাটা কেন গুরুত্বপূর্ণ এটা আনবো। বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম সম্পর্কে একটু ধারণা দেওয়া হবে, বিশেষ করে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা NCF 2021। এরপরে আমরা আনবো যেটা হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমরা কেমন গ্রাজুয়েট চাই, অথবা ওভারঅল শিক্ষা রিফর্ম মানে এখন আমাদের এক্সপেকটেশনটা কী সেখানে আনবো, এবং সেটার সূত্র ধরে আমার যে প্রস্তাবনা ইন্টিগ্রেটেড এডুকেশন, এই ইন্টিগ্রেটেড এডুকেশন সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এবং ইন্টিগ্রেটেড এডুকেশন সিস্টেমের মধ্যে যে প্রধান উপাদানগুলি আছে, ইন্টিগ্রেটেড কারিকুলাম, ইন্টিগ্রেটেড পেডাগজি, ইন্টিগ্রেটেড অ্যাসেসমেন্ট, এগুলি নিয়ে আলোচনা করে ফাইনালি কিছু রিকমেন্ডেশন এখানে উপস্থাপন করা হবে। তো যেটা বলছিলাম, পাশ্চাত্য শিক্ষার ক্রমবিকাশে আপনারা জানেন যে প্রাচীন গ্রিকদের আধুনিক শিক্ষার প্রবর্তক বলে মনে করা হয়। তাদের শিক্ষা ব্যবস্থার লক্ষ্য ছিল এই যে প্রাচীন গ্রিকদের যে শিক্ষা ব্যবস্থাটা, যেটা বলতে পারেন গোড়াপত্তন শিক্ষার বা জ্ঞানের গোড়াপত্তন,
সেই শিক্ষা ব্যবস্থার লক্ষ্য ছিল কানুস কাগাতান, দ্যাট মিনস মানে বিল্ডিং এ ওয়াইজ অ্যান্ড গুড ম্যান। তাদের লক্ষ্য ছিল কিন্তু এটা, অর্থাৎ জ্ঞানী ও ভালো মানুষ অর্জন করাই গ্রিকদের বা গ্রিক এডুকেশন, যেখানে সক্রেটিস, প্লেটো, এরিস্টটল সহ অন্যরা যারা মানে এখানে কন্ট্রিবিউট করেছেন তাদের লক্ষ্যমাত্রা ছিল। এবং পাশ্চাত্য শিক্ষা এবং পরবর্তীতে যার অনুসরণে গড়ে ওঠা আধুনিক শিক্ষা ব্যবস্থা মূলত এই গ্রিক দর্শন দ্বারাই প্রভাবিত। গ্রিক দর্শনের পাশাপাশি ইউরোপের শিক্ষা ব্যবস্থা তৎকালীন প্রভাবশালী চার্চদের দ্বারা নিয়ন্ত্রিত। যেমন দ্বাদশ শতাব্দীতে ইউনিভার্সিটি অফ প্যারিস, এটা যখন ফার্স্ট ইউরোপিয়ান ইউনিভার্সিটি যখন প্রতিষ্ঠা করা হয়, তখন সে প্রতিষ্ঠারও একমাত্র লক্ষ্য ছিল টু সার্ভ দ্য সোসাইটি থ্রু চার্চ। দ্যাট মিনস ওইখানকার সময় যে চার্চের মাধ্যমে মানে সমাজটাকে মানে সেবা করবে, সমাজের সেবা করবে, বাট থ্রু চার্চ। তো চার্চটা ছিল তখনকার এডুকেশনের সেন্ট্রাল পয়েন্ট। এরপরে একই উদ্দেশ্য নিয়ে 1636 সালে যখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় হয়, 18 শতক পর্যন্ত সেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের মূল বক্তব্য ছিল, মূল বিষয়বস্তু ছিল থিওলজি, মানে ধর্মতত্ত্ব। এগুলো কিন্তু ডকুমেন্টেড, হ্যাঁ, সবগুলি, এবং ওইখানে লেখা আছে। পরবর্তীতে চার্চ ভার্সেস স্টেটের মধ্যকার দ্বন্দ্বে গির্জার ধর্মীয় ক্রিয়াকলাপকে যখন রাষ্ট্রীয় কার্যকলাপ থেকে পৃথক করা হয়, তখন থেকে এই প্রতিষ্ঠানগুলো নিষ্ক্রিয় হয়ে যায় এবং মেকিয়াভেলি, হবস, অগাস্টিন সহ প্রমুখ দার্শনিকের দর্শন চিন্তা পশ্চিমা শিক্ষা ব্যবস্থায় নতুন যুগের সূচনা করে। এবং সেভাবে ধর্মপ্রধান শিক্ষা ব্যবস্থা থেকে সরে এসে সেখানে যুক্তিবাদী চিন্তা এসেছে। এবং এর পরবর্তীতে 19 শতকের দিকে পশ্চিমারা বাজারমুখী চিন্তার সূত্রপাত করে এবং 20 শতাব্দীকে সেই বাজারমুখী শিক্ষা ব্যবস্থায় জীবনমুখী শিক্ষা ব্যবস্থার এখানে প্রবর্তিত হয়, যা সামাজিক সম্পর্ক, নৈতিক গুণাবলী, কর্মমুখী দক্ষতার প্রতি গুরুত্ব দেওয়া হয় এবং ইউনেস্কো যেটাকে এখন পর্যন্ত এটাকে প্রমোট করে যাচ্ছে। এটার একটা চিত্র এখানে দেওয়া আছে, আমি স্লাইডে যাচ্ছি না, তো এখানে চিত্রটা দেওয়া আছে যে কোনভাবে আসলো। অর্থাৎ মূল কথাটা হলো 1200 শতাব্দীর দিকে থিওলজিক্যাল থটটা প্রমিনেন্ট ছিল, এটা প্রাধান্য বিস্তার করছিল, যেটা গির্জার মাধ্যমে সমাজের সেবা করাটা প্রায়োরিটি ছিল। এবং 1700 শতাব্দীর দিকে রেশনাল থটটা প্রমোট করে, যেটা হলো যুক্তিবাদী চিন্তা এবং বিজ্ঞানভিত্তিক চিন্তা বা যুক্তিবাদী চিন্তা বা যুক্তিবাদকে মেনলি প্রমোট করে। এবং 1900 শতাব্দীর দিকে ইকোনমিক থটটাকে প্রায়োরিটি হয়, অর্থাৎ যেখানে চাকরি, ক্যারিয়ার অথবা কর্মমুখী ব্যবস্থাটা হলো প্রায়োরিটি, মানে ফোকাস পাই। এবং ফাইনালি এখন মানে 21st সেঞ্চুরি অনওয়ার্ড বা যেটা আমাদের এখন চলছে, যেটাকে বলা ট্রান্সফরমেটিভ বা লাইফ লং লার্নিং, এখানে সোশ্যাল, মোরাল এবং কগনিটিভ অ্যাসপেক্টস অফ লাইফ এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা ইউনেস্কোর ডিক্লারেশন এটা বিদ্যমান আছে। এভাবে আমরা দেখতে পাই যে ওয়েস্টার্ন এডুকেশনটা ফোকাসটা বিভিন্ন সময় শিফট হয়ে এখন এই পর্যায়ে আসছে। এই যে শিফটিংটা অথবা এই শিফটিংয়ের পিছনে আমি আগেই বলছি যে এটার ফান্ডামেন্টালস, এখানে মূলত তাদের ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ ওয়েস্টার্ন এডুকেশনটা কী ছিল। ফিলোসফিক্যাল ফাউন্ডেশনটা ছিল আইডিয়ালিজম লেড বাই প্লেটো, রিয়ালিজম লেড বাই এরিস্টটল, থমিজম লেড বাই থমাস অগাস্টিন এবং প্র্যাগম্যাটিজম যেটা চার্লস স্যান্ডার্স এবং পরবর্তীতে জন ডেউই এটা মানে লেড করে। এবং এটার মধ্য দিয়ে তাদের যে চিন্তাধারাগুলি আছে, অর্থাৎ আইডিয়ালিজম, রিয়ালিজম, থমিজম এবং প্র্যাগম্যাটিজম, মূলত এগুলিরই দৃষ্টিভঙ্গি কীভাবে এখানে তাদের মেটাফিজিক্যাল স্ট্যাটাসটা কী এবং সেটা বিশেষ করে এটা এডুকেশনাল কারিকুলাম এটা কীভাবে রিফ্লেক্ট করে, এগুলিকে ভিত্তি করে মূলত এডুকেশনাল কারিকুলাম পলিসিস অথবা জিনিসগুলি গড়ে ওঠে। এখন পর্যন্ত সেভাবেই ইউরোসেন্ট্রিক জিনিসগুলি আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় লিড করে যাচ্ছে। ওকে, আবার এই যে ক্রমবিকাশ, এই যে পরিবর্তন, যেটা মানে ফোকাস শিফটিংয়ের যে ব্যাপারটা, এটাকেই সংক্ষেপে আমেরিকার সবচেয়ে একজন বড় স্কলার, তার নাম হলো লুইস, বিশেষ করে হেরি লুইস, অত্যন্ত মানে প্রতিষ্ঠিত একজন স্কলার, আপনারা গুগলে সার্চ করে পাবেন। হেরি লুইস এই ধরনের শিপমেন্টটাকে একটা ওয়ার্ড দ্বারা মানে উল্লেখ করেছেন। উনি বলেছেন, সোসাইটি ইজ গোয়িং টু হেল ইন এ হ্যান্ড বাস্কেট অ্যান্ড দ্য গ্রেট ইউনিভার্সিটিজ আর গোয়িং টু গেট দেয়ার ফার্স্ট। অর্থাৎ সমাজ নিজেদের তৈরিকৃত দুযোগের দিকে এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে এবং বড় বড় বিশ্ববিদ্যালয়গুলি সেই যাত্রায় সবার আগে অবস্থান করছে। সেটা হলো সেই আমেরিকার স্কলার, তাদের বিশ্ববিদ্যালয়গুলির যে ফোকাস শিফটিংয়ের যে অ্যারেঞ্জমেন্ট, এটার ব্যাপারে তাদের মতামত হলো এই, তাদের রিয়েলাইজেশন হলো এই এবং তাদের ফাইন্ডিংস হলো এই। এটা হলো
মানে আমাদের ওয়েস্টার্ন এডুকেশনের ব্যাপারে একটা দিক আমি তুলে ধরলাম। এবার আমি ইসলামী শিক্ষার যেটা ক্রমবিকাশ সেটা তুলে ধরছি। আপনারা জানেন যে ইসলামী শিক্ষা এটা তাওহীদ বা একত্ববাদের ভিত্তির উপর করে প্রতিষ্ঠিত, এবং সর্বপ্রথম সূরা আলাকের যে 5টা আয়াত যেখানে বলছে যে তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ কোরআনের সূরা আলাকের যে অর্থাৎ প্রথম যে 5টা আয়াত আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে অবতীর্ণ হয়, সেই 5টা আয়াতে এটা কিন্তু পড়ার কথা উল্লেখ করা হয়েছে। এবং এরও আগে আমাদের শুধু তাই না, সূরা বা কোরআন নাজিলেরও আগে ইভেন বেহেশতে যখন আদম এবং হাওয়াদেরকে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন ওনাদের মানে ইন্টারাকশন হচ্ছিল, তখনও তাদেরকে কিন্তু কিছু জিনিস শিখিয়ে দেওয়া হয়েছে, এই কাজটা করা যাবে, এই কাজটা করা যাবে না। অর্থাৎ মানব সৃষ্টির আগে আসমানে থাকতেই কিন্তু শিক্ষাটা বা পড়াটা জ্ঞানটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল ইসলামের জন্য, মানে আল্লাহর পক্ষ থেকে। আবার আল্লাহ রসুলের উপর যখন জীবন বিধান হিসেবে কোরআন অবতীর্ণ হয়, তখনও প্রথম আয়াত এগুলি নাজিল হয় আয়াতের। এরপর আরও যুগে যুগে পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে মসজিদে নববীতে আপনারা দেখেন, এখানে এখনও গেলে দেখবেন যারা হজ উমরায় যায়, এখানে কিন্তু একটা জায়গা আছে যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সাহাবীরা ছিলেন, এই সাহাবীরা এখানে জ্ঞান চর্চায় নিয়োজিত থাকতো। এখানে কিন্তু কন্টিনিউয়াসলি তারা থাকা সব কিছু এখানে করতেন এবং তারা গবেষণায় নিয়োজিত ছিলেন। এবং কোরআনের প্রায় 461টা জায়গায় মানে ফিকিরের কথা বলছে, মানে যেটা ফিকির বা চিন্তাটাকে প্রমোট করার প্রসঙ্গ এখানে এসেছে। যাই হোক, এগুলি ডিটেল আমি বলবো না। ফাইনালি 1980 সালে প্রখ্যাত মুসলিম স্কলার যেটা আসছে আমাদের নাকিব আল আক্তাস, প্রফেসর নাকিব আল আক্তাস, উনি যুক্তি দেখিয়েছেন যে হ্যাঁ আমাদের সভাপতি স্যার চলে আসছেন, ধন্যবাদ স্যার। তো আমাদের সেকুলার শিক্ষা ব্যবস্থা ভালো নাগরিক তৈরি করতে পারলেও ভালো মানুষ তৈরি করতে অক্ষম। অথচ একজন ভালো মানুষ হওয়ার জন্য ভালো নাগরিক হওয়ার শর্ত, অর্থাৎ ভালো মানুষ হওয়ার জন্য ভালো নাগরিক হওয়ার শর্ত, বা ভালো নাগরিক হওয়ার জন্য ভালো মানুষ হওয়া কিন্তু শর্ত নয়, যেটা ওয়েস্টার্ন এডুকেশন সিটিজেনশিপটাকে প্রমোট করছে, বাট ইসলামিক এডুকেশন অন দ্য আদার হ্যান্ড হিউম্যান বিং বা ভালো মানুষ হওয়াটাকে প্রমোট করছে। ওকে, তো এইভাবে বিভিন্ন আল ফারাবি, গাজ্জালি সবার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যাবে ইসলামী শিক্ষার মূল তত্ত্বগত ভিত্তি হলো এটা মেটাফিজিক্সের সাথে ফিজিক্স এবং রেভিলেশনের সাথে হিউম্যানিটিসের একটা চমৎকার সমন্বয় ঘটিয়েছে। মানে ইসলামিক এডুকেশন ডিটেইলে এখানে বলা আছে, আমি তো স্লাইডে যাচ্ছি না কারণ স্লাইডে গেলে সময় আমার নষ্ট হবে। এখানে কয়েকটা জিনিস এখানে আছে, আপনার স্লাইডে দেখবেন বা আমার পেপারে পাবেন। সেটা হলো ইসলামিক এডুকেশন যেমন কয়েকটা বিষয়টাকে ফোকাস করছে যে তাদের কোন কোন এরিয়াজে মেটাফিজিক্যাল স্ট্যাটাস আছে। প্রথম হলো অন্টোলজিক্যাল ইস্যুস। অন্টোলজি হলো মানুষের প্রকৃতিটা কী, মানুষের প্রকৃতিটা কী, মানে বাই নেচার মানুষ কেমন, মানুষকে স্বাতন্ত্র্য সত্তা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন। এর মধ্যে 3টা পার্ট আপনি জানেন, সেটা হলো প্রথমত হলো স্পিরিচুয়াল, এরপর হলো স্পিরিচুয়াল একটা পার্ট, মানে মানুষের দেহের মধ্যে যেটা আছে স্পিরিচুয়াল, এরপর হলো সাইকোলজিক্যাল, আর একটা হলো এই ফিজিক্যাল। এই যে 3টে পার্ট মানুষের দেহের, আমরা যে দেহটা আছে এটার মধ্যে কিন্তু 3টা পার্ট আছে। একটা হলো স্পিরিট বা রুহ, যেটা আমরা রুহের সাথে সম্পর্কিত, আরেকটা হলো মেন্টাল বা যেটা ইন্টেলেকচুয়াল সাইডটা আমাদের বলা হয়, হ্যাঁ ইন্টেলেকচুয়াল, মেন্টাল বা লজিক্যাল সাইডগুলিকে যেগুলো অ্যাড্রেস করে বা রেশনাল জিনিসগুলিকে যেগুলো অ্যাড্রেস করে, আরেকটা হলো ফিজিক্যাল, এই যে আমাদের হাত পা নাক কান গলা এগুলি যেগুলি আছে। এই 3টা সাইডের খোরাক যদি কারো মধ্যে না থাকে তাহলে এটা পূর্ণাঙ্গ শিক্ষা হইতে পারে না। তো 3টা সাইডের যদি ব্যালেন্স গ্রোথ হয় তাহলে এটা এডুকেশন হতে পারে। এই জন্যই অন্টোলজিটা বুঝতে হবে। মানুষের শিক্ষা এই 3টা সাইডকে অ্যাড্রেস করতে পারে একমাত্র মানে ইসলামিক শিক্ষা রয়েছে যেটা করে, যেটা হলো অন্টোলজিক্যাল ওরিয়েন্টেশন যেটা আমরা বলছি। এরপর অন্টোলজিতে ইপিস্টেমোলজিক্যাল বিষয়। ইপিস্টেমোলজিক্যাল বিষয়টা হলো এমন যে আপনি যে জ্ঞানটা চর্চা আনতেছেন সেই জ্ঞানটা আপনাকে দেখতে হবে যে এটা জ্ঞানের সোর্সটা কোথায়, মানে প্রথমত হলো এটা সোর্সটা কোথায়, অরিজিনটা কোথায়। এরপরে দেখতে হবে যেটা আপনার ক্লাসিফিকেশনটা কি, ক্লাসিফিকেশন অফ নলেজ। এরপরে দেখতে হবে শুধু নট অনলি ক্লাসিফিকেশন বাট অলসো স্ট্যাটাস অফ নলেজ, অর্থাৎ কোন স্ট্যাটাসে কোন নলেজটাকে বলছে। যেমন আল গাজ্জালি থেকে শুরু করে ইবনে তাইমিয়া থেকে শুরু করে ইবনে সিনা থেকে শুরু করে অনেক স্কলাররা তারা লক্ষ লক্ষ পৃষ্ঠা ব্যয় করেছেন এই স্ট্যাটাস এবং ক্লাসিফিকেশনের জন্য। কারণ এই স্ট্যাটাস এবং ক্লাসিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে মানুষ জন্মের পর থেকে ইভেন একটা বাচ্চা যখন মানে মায়ের পেটে থাকে তখন থেকে শুরু করে
শেষ অবধি পর্যন্ত, বেড়ে ওঠা পর্যন্ত তাকে কোন জায়গায় কোন জিনিসটা দিতে হবে, এগুলির পূর্ণাঙ্গ রূপ এগুলি আমরা লক্ষ্য করতে পাই। এটাকে বলা হয় স্ট্যাটাস অফ এডুকেশন। কোন স্ট্যাটাসে কোনটা দিতে হবে।